প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের বর্ণ, ধর্ম, জাতি এবং লিঙ্গ নির্বিশেষে মানবাধিকার রক্ষায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের অগাস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে তা ধর্মীয়ভাবে নয়, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল। তবে তার সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন সেনেটর গ্যারি পিটার্স সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা জানান। ডক্টর ইউনূস মার্কিন সেনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর পরিদর্শন করার আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতির প্রকৃত তথ্য জানতে দেশটির সফর করার জন্য অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং কর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন। পিটার্স সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সিনেটর পিটার্স বলেন, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ব্যাপক ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। এই ভুল তথ্যের কিছু অংশ মার্কিন যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে, যা সংখ্যালঘু গোষ্ঠীর জন্য উদ্বেগ তৈরি করেছে। জবাবে ডক্টর ইউনূস অপতথ্য ও অপপ্রচার বন্ধে সবার সহযোগিতা কামনা করেন। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, তাতে দেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। বৈঠক শেষে বাংলাদেশকে নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, এতে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে না। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। দেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে কিছু ভুল ত্রুটি থাকলেও অবস্থা সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি। না, খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি, আমরা আসছি। আপনারা কত কিছু লেখেন, বাইরে সবাই কি সব জেনে শুনে লেখেন বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। 2026 সালেই এলডিসি উত্তরণের লক্ষ্যমাত্রা নিয়ে অন্তর্বর্তী সরকার এগুচ্ছে বলেও জানান ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে, হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে। তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশন যাচ্ছি, 2026-এর দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যা একেবারে সমাধান করা যাবে না বা যাওয়ার পর আরও প্রকট হবে, তখন আমরা হয়তো। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। যে মাত্রায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে, সত্যিকারের তেমন কিছু হয়নি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। সচিবালয় ওমরা ভিসা বন্ধ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এ বিষয়ে সৌদি সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়। তিনি জানান, হিজবুত তাহরীরের বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে। মান্যবর সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবৈধ হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক হিসাবের 394 কোটি 60 লাখ টাকা ফ্রিজ করা হয়েছে। মঙ্গলবার দুদকের উপপরিচালক ও এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব অর্থ ফ্রিজের আদেশ দেন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক হিসাবের 394 কোটি 60 লাখ 73 হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।
জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 396 কোটি টাকারও বেশি 394 কোটি 60,72,805.71 টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। আমরা এই কিছুক্ষণ আগে এই তথ্যটি আমরা জানতে পেরেছি। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হচ্ছে বৃহস্পতিবার। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে আগামী বৃহস্পতিবার বিকেল 3টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ইমাম ফজলুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য গঠনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম 15 ফেব্রুয়ারি শুরু হয়। আগামী 15 দিনের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদ। দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সমন্বয়করা অবৈধভাবে ওয়াসায় যে 150 জনকে চাকরি দিয়েছে দ্রুত তাদের বহিষ্কার করতে হবে। সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ডিমান্ড, সেটি আসলে কতটুকু পূরণ হয়েছে তা ইতিমধ্যেই আপনাদের সামনে প্রতীয়মান। এই সরকারের কাছে জনগণের মোটা দাগে 3টি আকাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে তারা অতি দ্রুত আমাদের যে গণহত্যায় যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন, শহীদ পরিবারের যথাযথ সম্মানের মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন, আহতদের চিকিৎসা মাধ্যমে তাদেরকে যথাযথ সেই সুযোগের ব্যবস্থাটা তারা করে দিবেন। আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন, আমরা তো এখনো রাষ্ট্র সংস্কার শুরুই করিনি। তাহলে প্রশ্ন যে আপনারা কবে থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবেন? নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই স্থগিতাদেশ শুধু রিটকারী দলের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন আইনজীবী হাসনাত কাইয়ুম। মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট এই আদেশ দেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই সংক্রান্ত রিট দায়ের করেন। রিটের প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে। চালু হলো দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু। উত্তরবঙ্গের 23 জেলায় উন্মুক্ত হলো যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত। সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় জাপান অংশীদার হয়ে থাকবে। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান, যমুনার রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রেও আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় যমুনা সেতু থেকে ফিরে আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আরেকটি স্বপ্ন পূরণ হল উত্তরাঞ্চলবাসীর। সকালে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমবাদে রেল স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। 50টি পিলার আর 49টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তিতে নির্মিত জাপানি প্রযুক্তিতে তৈরি এই সেতু দেশের অন্য সকল সেতু থেকে আলাদা। সেতুতে রয়েছে ডাবল ট্র্যাক ও দুই পাশে দুটি আধুনিক স্টেশন। সেতুর ডেকের নিচে রয়েছে গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ লাইন, যা উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ আধুনিক রেল সেতুর 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 16.8 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি কেবল একটি প্রকৌশলগত বিষয় নয়, এটি যোগাযোগ, বাণিজ্য, অর্থনৈতিক ক্ষেত্রে তৈরি করবে নতুন দিগন্ত, যা দেখে উত্তরাঞ্চলের মানুষ বেশ খুশি। এবার তো ওবার যেতে হলে কোনো গাড়ি যদি পশ্চিম পারে থাকে আর কোনো পূর্ব পারে থাকে, তাহলে একটা গাড়িকে বসে আরেকটা গাড়ি পাস করতে হয়, যে কারণে যে সময়টা মার খায় এই সময়টা মার খাবে না।
মালামাল পরিবহনে লোড নির্ধারিত থাকতো অল্প পরিমাণ, কিন্তু এই রেলপথের মাধ্যমে আশা করা যায় মালামালবাহী ট্রেনগুলোর মালামাল যথেষ্ট বৃদ্ধি পাবে। সহজে পারাবার করতে পারতেছে। আগে যে এটা হয়েছিল, যে গাড়ির লাইন রেল সেতু ছিল, মানুষ কষ্ট হয়েছে। যেখানে আগে আমার 20-25 মিনিট লাগতো আমাদের যমুনা সিঙ্গেল লাইন যে রেল সেতুটা ছিল, এখন ডাবল লাইন রেল সেতু হওয়ার কারণে এখানে আমরা 3 থেকে 4 মিনিটের মধ্যে সেতুটা পার হতে পারতেছি। অতীতে যে রেল লাইনের উপর দিয়ে যেটা চলতো যমুনা সেতু, আসলে সেটা খুব রিস্কি ছিল, যেটা যাত্রীদের জন্য একটা আতঙ্ক ছিল, প্লাস যে সমস্ত মালবাহী গাড়ি যাচ্ছিল তো এটা নিয়ে খুব ভীতির মধ্যে ছিল আর কি। সেতুটি নির্মাণের ফলে উত্তরবঙ্গের 23 জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং বরাবরের মতো বাংলাদেশের সাথে সম্পর্ক অটুট থাকবে বলে জানান জাপানি রাষ্ট্রদূত। বরাবরের মতোই বাংলাদেশের পাশে জাপান আছে। বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় জাপান অংশীদার হয়ে থাকবে। আর উদ্বোধনী অনুষ্ঠানে রেল সচিব বলেন, নতুন পথে শিডিউলের কোনো পরিবর্তন হবে না এবং রেলের কোচ ও প্রকল্পে নতুন মাত্রা যোগ হবে বলে জানান তিনি। যমুনা রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্র আরও এক ধাপ এগিয়ে গেল। জাপান বাংলাদেশের এমন উন্নয়ন প্রকল্পে অংশীদার হওয়ায় রেল মন্ত্রণালয় কৃতজ্ঞ জাপানের কাছে। যমুনা সেতু উদ্বোধনের ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আর তাই তো অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি শত বছরের স্থায়িত্ব অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশ সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। যমুনা রেল সেতুর ইব্রাহিমবাদে উদ্বোধনের পর সংবাদ সম্মেলন করেন সায়দাবাদ রেল স্টেশনে। সেই প্রয়োজনের তাগিদ থেকেই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল এবং এই প্রকল্পটি অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। শত বছরের আয়ু নিয়ে 50টি পিলারের উপরে 49টি স্পানের মাধ্যমে যে 23 জেলার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ চালু হয়েছে, তা বাংলাদেশের ক্ষেত্রে নতুন মাইলফলক উন্মোচন হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে এটি পুরোদমে চালু হলে উত্তরাঞ্চলের সঙ্গে যেমন যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। যমুনা সেতুর পূর্বাপার থেকে আবু সাদপু, মাই টিভি। সংস্কার পরবর্তী নির্বাচনের নামে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলে দাবি করেছেন বিএনপির নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরিয়ানী, সুলতান সালাউদ্দিন টুকু, রকিবুল ইসলাম বকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেই জন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। রাকিব এবং নাসিরকে বলবো যে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ এই ছাত্রদল যেটা তোমরা শুরু করেছ এটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের 289 জন নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হামলায় মদদ দেওয়ার অভিযোগে 9 জন শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে গতকাল সোমবার দিবাগত রাত 3টায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। উপাচার্য বলেন, হামলার ঘটনা অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ 19 নেতাকর্মীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভার সিদ্ধান্তে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়। চুয়েটের শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর মধ্যে 2 বছরের জন্য বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন চুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সহসভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান। 1 বছরের জন্য বহিষ্কার হন ছাত্রলীগের চুয়েট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম ও তাহসিন ইশতিয়াক।
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন 15 বাংলাদেশি। সোমবার তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, একিপিএস এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট দলের ছদ্মবেশে 15 জন বাংলাদেশের মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। 15 জনের দলটি ক্রিকেটারের পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে তদন্তে দেখা গেছে যে চিঠিটি ভুয়া। দাবি করা হয়েছে 21 থেকে 23 মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না। আরও সন্দেহজনকভাবে তারা একজন স্পন্সরকে জামিনদার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিল। তবে উপস্থিত ব্যক্তি স্বীকার করেছেন যে তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য ছিল না এবং তিনি কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। একেপিএস তাদের সকলের বিরুদ্ধে নট টু ল্যান্ড ব্যবস্থা নিয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবের জেদ্দায় বিশিষ্ট নাগরিকদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রবাসী সেবা কেন্দ্র জেদ্দা শাখা। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, প্রবাসী সেবা কেন্দ্রে আমন্ত্রিত অতিথিদেরকে অভ্যর্থনা জানান ইডিসির জেদ্দা জোনের পরিচালক নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল পাসপোর্ট ও ভিসা আবুল আয়েজ থার্ড সেক্রেটারি সেলিম উদ্দিন। এ সময় প্রবাসী সেবা জেদ্দা জোনের পরিচালক নাজিম উদ্দিন বলেন, বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র মূলত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি পরিকল্পনা। জেদ্দা সহ সৌদি আরবের 20টি শহরের নিরন্তর কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুণ কর্মকর্তা। সৌদি আরব থাকা বাংলাদেশিদের সেবা দিতে সেবা কেন্দ্রের কার্যক্রম পরিচালনা হচ্ছে। কনসুলেট দূতাবাস শুক্র শনিবার সহ সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকলেও পাসপোর্ট নবায়ন রি ইস্যু সংক্রান্ত কনসুলেট সেবা পাওয়া যাচ্ছে বাংলাদেশি এই কার্যালয়ে। সৌদি আরবের জেদ্দায় ব্যবসায়ী ও বিশিষ্ট নাগরিকদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সৌদি বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশন। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সংগঠনের সভাপতি রেজাউল করিম টিপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিব বলেন, বিভিন্ন দেশের নাগরিকদের সাথে পাল্লা দিয়ে সৌদি আরবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী। বর্তমানে প্রবাসীরা শুধু চাকরির মাধ্যমেই সীমাবদ্ধতা না থেকে নিজ উদ্যোগের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বাংলাদেশিরা। এসব প্রতিষ্ঠান সৌদি আরবের বিভিন্ন শহরে গড়ে উঠেছে। বাংলাদেশিরা যেমন সফলতা অর্জন করছেন, ঠিক তেমনি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। বিশেষ অতিথি ছিলেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। শ্রম নির্ভরতা কমিয়ে প্রবাসে বাংলাদেশিরা বিনিয়োগ করছে বিভিন্ন খাতে। বিদেশি দেশীয় খাবারের স্বাদ নিতে রেস্টুরেন্ট ব্যবসায় ঝুঁকছেন তরুণ উদ্যোক্তারা। সৌদি আরবের দামাম আল খোবারে বাংলাদেশি অধ্যুষিত এলাকা সুবে খাতে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার নিয়ে যাত্রা শুরু করেছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দামাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, শুরুতে মিলাদ ও দোয়া মাহফিল করে ফিতা কেটে উক্ত রেস্টুরেন্টের উদ্বোধন করেন স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের 3 তরুণ উদ্যোক্তা রবিন আহমেদ, মোহাম্মদ মিন্টু, বকরাম হোসেন। এ সময় উদ্যোক্তারা বলেন, এটা যেহেতু বাংলাদেশি অধ্যুষিত এলাকা, চেষ্টা করবেন সকল প্রকার বাংলাদেশি ঐতিহ্যবাহী মানসম্মত খাবার পরিবেশন করার জন্য এবং দেশীয় খাবারের স্বাদ নিতে গেলে এখানে আসতে হবে মন্তব্য করেন তারা। এই সময় আরও উপস্থিত ছিলেন সৌদি নাগরিক হাসান খালদি, মোহাম্মদ আক্তার, মেহেদি হাসান রনি, মাহমুদ হাসান, সাইফুল ইসলাম হৃদয়, ফেরদৌস মিয়া ও জুনায়েদ মিয়া। সিয়াম সাধনা মাস রমজানে করা উমরা হজের সমতুল্য বলে হঠাৎই বেড়েছে এর চাহিদা। এই রমজানে অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। সারা বিশ্ব থেকে মক্কায় পবিত্র উমরা পালন করতে উপস্থিত হয়েছেন হাজিরা। বিস্তারিত জানছেন সৌদি প্রতিনিধি আব্দুল হালিম নিহন। পবিত্র রমজান মাস উমরা পালনের জন্য সেরা সময়। রমজানে সৎকর্মের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন খোদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানে উমরা পালন হজের সমান। আর তাই সৌদি আরবের রমজানে ধুম পড়েছে উমরা পালনে। সারা বিশ্বে থেকে উমরা হাজিদের পদচারণায় মুখরিত হচ্ছে পবিত্র মক্কা নগরী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উমরা হাজিদের উপস্থিতি রেকর্ড হয়েছে চলতি মাসে। সৌদি আরবের হেরাম শরীফের তথ্য অনুযায়ী মক্কায় গ্র্যান্ড মসজিদে গেল বুধবার একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রায় 5 লাখ হাজি হজ পালন করেছেন। উমরা করতে আসা মুসল্লিদের নিরাপত্তা এবং সুরক্ষার লক্ষ্যে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। পবিত্র কাবাঘর, মসজিদে হারামের চারপাশ রয়েছে কয়েক স্তরের নিরাপত্তায়। হাজিদের সবাই রয়েছে স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম।
এবছর নতুন করে যোগ হয়েছে মসজিদের প্রধান প্রবেশপথ স্মার্ট সেন্সর এবং উন্নত ক্যামেরা। চালু হয়েছে হাজিদের জন্য ইজি বাইক, ওমরা শেষে চুল কাটার জন্য ভ্রাম্যমাণ সেলুন। ওমরা পালনে আসা অন্যান্য দেশের মুসল্লিদের পাশাপাশি রয়েছে বাংলাদেশ থেকে আগত মুসল্লিরাও। পবিত্র মাসে মক্কা এবং মদিনায় আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তারা। ওমরা হজ ব্যবস্থাপনা দেখে সৌদি প্রশাসনের প্রশংসাও করেন তারা। আব্দুল হালিম নিহন, মাই টিভি, সৌদি আরব।